মৃত্যুর মতো নৈশব্দ লাইব্রেরি ঘরে। ম্যাক্সিমের স্বীকারোক্তি শুনে আশার হয়ে গেছে আমার স্নায়ুতন্ত্র। বোধ বুদ্ধি সব যেন লুপ্ত হয়ে গেছে। চারপাশের হিম শীতল নৈশব্দ আর আমার হৃদয়ের ভয়ঙ্কর শূন্যতা ছাড়া আর কিছু আমি অনুভব করতে পারছি না। ও যা বলেছে তার মর্ম বুঝবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ম্যাক্সিম দুহাতে আমার মুখটা উঁচু করে যখন চুমু খেলো, তখন আমার চৈতন্য হলো। শুনলাম ও বলছে, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই কথাটাই আমি এতদিন শুনতে চেয়েছি। প্রতিটি দিন প্রতিটি রাত অপেক্ষা করেছি শোনার আশায়। ও বলেনি, বলল আজ এমন অদ্ভুত এক পরিবেশে। চোখ মেলে আমি ওকে দেখলাম, তারপর ও চুমু খেলো আমার ঠোঁটে। তারপর হঠাৎই থেমে ঠেলে সরিয়ে দিল আমাকে, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বুঝতে পারছো কেন বলেছিলাম অনেক দেরি হয়ে গেছে? বলল ম্যাক্সিম। তুমি আর এখন ভালোবাসো না আমাকে, কেনই বা বাসবে? উনিকে কে ভালোবাসে? ম্যান্টেলপিসের সামনে গিয়ে দাঁড়ালো ও, ভগ্ন কণ্ঠে বলল, শেষ, সব শেষ। অনুভূতি, বোধ, বুদ্ধি সব বন্যার তোরের মতো ফিরে আসতে লাগলো আমার ভেতর। না, শেষ না, আমি বললাম। দেরি হয়ে যায়নি, এ কথার কখনো বলবে না তুমি। আমি আমি এখনো ভালোবাসি তোমাকে, আজীবন বাসবো। হঠাৎ তোমার আদর পেয়ে এমন বিহ্বল হয়ে গিয়েছিলাম যে কোনো কথা বেরোয়নি আমার মুখ দিয়ে। তাই তুমি ভেবে নিয়েছ আমি তোমাকে ভালোবাসি না। আমাকে আবার চুমু খাও ম্যাক্সিম, প্লিজ। না, ও বলল, এখন আর কিছুতেই কিছু হবে না, যা হওয়ার হয়ে গেছে। ম্যাক্সিম, ম্যাক্সিম, এত হতাশ কেন হচ্ছ তুমি? এখন আমাদের একসাথে থাকতে হবে। কোনো ছায়া, কোনো গোপনীয়তা থাকতে পারবে না আমাদের ভেতর। প্লিজ ডার্লিং, প্লিজ। সময় নেই। ও বলল, তুমি বুঝতে পারছো না, সত্যিই সময় নেই। মাত্র কয়েক ঘন্টা, খুব বেশি হলে কয়েক দিন আছে আমাদের হাতে। এর ভিতরে কি আমরা করতে পারি? ওরা পেয়ে গেছে বোর্ডটা, পেয়ে গেছে রেবেকাকে। তাতে কি? নির্বোধের মতো প্রশ্ন করলাম আমি। কি করবে ওরা? ওর দেহ শনাক্ত করবে। সবকিছু আছে ওখানে, ওই কেবিনে। ওর কাপড় চোপড়, আঙুলের আংটি, সহজেই ওরা বুঝতে পারবে ওটা রেবেকার কঙ্কাল। তারপর তারপর এখন আমরা কি করব? ফিসফিস করে আমি জিজ্ঞাসা করলাম। আমি জানি না। হতাশ কণ্ঠে ও বলল, আমি জানি না। ধীরে ধীরে সব অনুভূতি ফিরে আসছে আমার ভেতর। আমার হাত আর ঠান্ডা নেই এখন, মুখে গলায় রঙের ছোপ। একটু একটু করে বুঝতে পারছি ওর কথা। সব রহস্য পরিষ্কার হয়ে আসছে। ম্যাক্সিম খুন করেছে রেবেকাকে। ও ডুবে মরেনি। বোট হাউসে ওকে গুলি করে মেরেছে ম্যাক্সিম। তারপর লাশ বোটে তুলে বোট ডুবিয়ে দিয়েছে উপকূল থেকে দূরে। এখন আমি বুঝতে পারছি কেন ম্যাক্সিম রেবেকা সম্পর্কে কিছু বলতে চাইতো না, কেন বোট হাউসটা ওর কাছে আতঙ্কের কারণ, কেন কাল সন্ধ্যায় আমাকে ওই সাদা পোশাকে দেখে প্রথমে ভীত, পরে ক্রুদ্ধ হয়ে উঠেছিল। যে স্মৃতি ওর মগজ কুড়ে কুড়ে খায় তার অজানা নেই আমার। কি করব আমরা? আগের মতোই ফিসফিসিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি বলবো ওদের? জবাব দিল না ম্যাক্সিম। ম্যান্টেলপিসের সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। আর কেউ জানে এ কথা? আমি জিজ্ঞাসা করলাম। মাথা নাড়ল ম্যাক্সিম। না। তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না? না, তুমি আর আমি ছাড়া আর কেউ না। ফ্র্যাঙ্ক? জিজ্ঞেস করলাম। ঠিক জানো ফ্র্যাঙ্ক জানে না? কেমন করে? আমি ছাড়া আর কেউ ছিল না ওখানে, ভীষণ অন্ধকার ছিল। থেমে গেল। আস্তে আস্তে হেঁটে এসে একটা চেয়ারে বসলো কপালে হাত দিয়ে। আমি গিয়ে বসলাম ওর পাশে, ওর পায়ে গাল ঠেকিয়ে। ও বসে রইল পাথরের মূর্তির মতো। ওর হাতটা টেনে নামালাম কপাল থেকে। আমি ভালোবাসি তোমাকে, ফিসফিস করে আমি বললাম। এখন বিশ্বাস করতে পারছো আমি ভালোবাসি তোমাকে?
আমাকে চুমু খেলো, তারপর শক্ত করে আমার হাত ধরে বসে রইল ভয় পাওয়া বাচ্চা ছেলের মতো। আমার আমার মনে হতো পাগল হয়ে যাব। অনেকক্ষণ পরে বলল, দিনের পর দিন এখানে বসে থেকে কিছু ঘটবে এই আশঙ্কায় থাকা যে কি দুঃসহ, কি ভয়ানক, কি করে বোঝাবো তোমাকে? খাওয়া, ঘুমানো, চিঠিপত্রের জবাব দেয়া সব স্বাভাবিকভাবে করেছি, যাতে ফ্র্যাঙ্ক, ফ্রিথ, মিসেস ড্যানভার্স কেউ কিছু টের না পায়। রেবেকার বড় প্রিয় ছিল মিসেস ড্যানভার্স। ওকে খেদিয়ে দেব ভেবেও শেষ পর্যন্ত সাহস পায়নি। পাছে সে কিছু সন্দেহ করে বসে। ওপরে ওপরে স্বাভাবিক ভাব দেখালেও ভেতরে ভেতরে ভয়ানক অস্থির থাকতাম সবসময়। মাঝে মাঝে তা প্রকাশও হয়ে পড়ত। সবাই ধরে নিত রেবেকাকে হারিয়ে আমার এ অবস্থা। পরামর্শ দিত কোথাও থেকে ঘুরে আসার বা ডাক্তার দেখানোর। ওহ, কত মিথ্যে কথা যে বলেছি। আমাকে আরো আগে কেন বলনি? আমি বললাম, আমরা দুজন ভাগাভাগি করে নিতাম সব। এতগুলো সপ্তাহ। কি করে বলবো? তুমি সবসময় এত দূরে থেকেছ আমার কাছ থেকে। জ্যাসপারকে নিয়ে বেরিয়েছ বাগানে, হ্যাপি ভ্যালিতে, ব্যস্ত থেকেছ নিজের মনে। কেন আমাকে বলনি? ফিসফিস করে আমি বললাম, কেন বলনি? এখানে আসার পর থেকেই আমার মনে হয়েছে তুমি সুখী নও আমাকে নিয়ে, বরং বিরক্ত, ক্লান্ত। আমাদের বয়সের ব্যবধান এত বেশি, তুমি সব সময় এত দূরে থেকেছ আমার কাছ থেকে। কি করে আমি আসব যেখানে জানি তোমার মন জুড়ে আছে রেবেকা? কি করে আমি তোমার ভালোবাসা দাবি করব যখন বুঝতে পারছি তুমি এখনো ভুলতে পারোনি রেবেকাকে? আমাকে কাছে টেনে নিয়ে গভীর চোখে তাকালো আমার চোখের দিকে। কি বলছো তুমি? ও বলল, কি বলতে চাইছো? যখনই তুমি আমার দিকে তাকিয়েছ আমার মনে হয়েছে রেবেকার সঙ্গে তুলনা করছো আমার। যখনই আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছো বা ডিনারে বসেছো বা গাছের নিচে চা খেতে বসেছো, ওহ, প্রত্যেক সময় আমার মনে হয়েছে তুমি মনে মনে বলছো এটা আমি রেবেকার সাথে করেছি এবং এটা। রেবেকা সবসময় প্রাচীর হয়ে থেকেছে আমাদের মাঝখানে। আমার মনে হয়েছে তুমি ওকেই ভালোবাসো, আমাকে না। বোকার মতো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল ম্যাক্সিম, যেন আমার কথা বুঝতে পারছে না। সত্যি তাই না? আমি জিজ্ঞাসা করলাম। ও মাই গড! চিৎকার করে উঠল ও। আমাকে ঠেলে সরিয়ে দিয়ে পায়চারি করতে লাগলো ঘরের ভেতর। কি হলো ম্যাক্সিম? কি হয়েছে? থেমে দাঁড়িয়ে আমার দিকে তাকালো ম্যাক্সিম। তুমি ভেবেছ রেবেকাকে আমি ভালোবাসি? চিৎকার করলো ও। ভালোবেসে খুন করেছি? আমি ওকে ঘৃণা করতাম। শুনে রাখো, আমি ওকে ঘৃণা করতাম। আমাদের বিয়েটা শুরু থেকেই ছিল বিরাট একটা মিথ্যা, একটা প্রহসন। ওর মতো বদ দুশ্চরিত্র মেয়ে মানুষ দ্বিতীয়টি হয় না। আমরা কোনোদিন ভালোবাসিনি একজন আরেকজনকে। আমি এক মুহূর্তের জন্যেও সুখ বা শান্তি যাই বলো পাইনি ওর কাছে। রেবেকার হৃদয়ে ভালোবাসা, স্নেহ, মমতার কোনো অস্তিত্ব ছিল না। নিজেকে ছাড়া আর কাউকে কোনো দিন ও ভালোবাসেনি। মেঝেতে বসা অবস্থায় আমি তাকিয়ে রইলাম ওর দিকে। দেখতে লাগলাম ওর মুখের যন্ত্রণা কাতর অভিব্যক্তি। ভীষণ ধুরন্ধর ছিল ও, কোনো সন্দেহ নেই। বলে চলল ম্যাক্সিম। নিপুণ অভিনেত্রী। সবার সাথে এমনভাবে মিশত, এমন আচরণ করত, সবাই মুগ্ধ হয়ে ভাবত ওর মতো দয়াশীল সহৃদয় মহিলা আর নেই পৃথিবীতে। কার সঙ্গে কোন ব্যবহার করলে তাকে বশে রাখা যাবে ও খুব ভালো জানত। ওপরে ওপরে ভালো ব্যবহার করে সবাইকে ওর ভক্ত করে ফেলেছিল। তার উপর ছিল রূপ। সব মিলিয়ে সবার মনে এমন একটা ধারণা হয়েছিল ও হচ্ছে ম্যান্ডারলের যোগ্যতম কর্ত্রী। ওর চেয়ে ভালো কেউ কোনোদিন ম্যান্ডারলের কর্ত্রী হয়ে আসেনি, আসবেও না। এমনকি আমার দাদি বুড়ি, যাকে খুশি করা অত্যন্ত কঠিন,
তাকে পর্যন্ত বশ করেছিল আশ্চর্য কৌশলে। প্রত্যেকটা মানুষকেও বোকা বানিয়েছিল। তোমার সাথে দেখা হলে হয়তো মিষ্টি হেসে হাত ধরে নিয়ে যেত বাগানে, তারপর ফুল নিয়ে, পাখি নিয়ে, তোমার পেইন্টিং স্কেচ নিয়ে এমন সুন্দর সুন্দর সব কথা বলতো, তোমার মনে হতো ওর পায়ের কাছে বসে পূজা করি ওকে। যখন ওকে বিয়ে করি সবাই বলেছিল পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি নিজেও প্রথমে তাই ভেবেছিলাম। এত সুন্দর, এত কালচার্ড, এত মোহনীয় মনে হয়েছিল। কিন্তু দুদিন যেতে না যেতেই ওর দৃষ্টিতে এমন একটা কিছু আবিষ্কার করেছিলাম যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। কেমন যেন অশুভ, ভীতিকর ছিল চাউনিটা। দেখে প্রথমেই সাপের কথা মনে হয়েছিল আমার। সাপের মতো? বেনের চেহারাটা ভেসে উঠল আমার মনের পর্দায়। আপনি সেই জনের মতো না, বলেছিল ও। দেখলেই মনে হয় সাপ। নষ্ট মেয়ে মানুষ ছিল রেবেকা। বিয়ের 5 দিনের মাথায় ওর স্বরূপ উন্মোচিত হয় আমার সামনে। পায়চারি করতে করতে বলে চলল ম্যাক্সিম। ও নিজেই বলে, ওহ কি জঘন্য, কি লজ্জাকর সে কাহিনী। নিজের দুষ্কর্মের কথা কেউ অমন অনায়াসে হাসি মুখে বলতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। এমন সব কথা সেদিনও আমাকে শুনিয়েছিল নিজের সম্পর্কে। আমি কোনো জীবিত মানুষের সামনে তা উচ্চারণ করতে পারবো না। আমি কি করেছি, কাকে বিয়ে করেছি, সেই প্রথম আমি বুঝতে পারি। ও ঈশ্বর! থামলো ও, নিঃশব্দে কিছুক্ষণ পায়চারি করে আবার শুরু করলো। সেদিনও আমাকে জানিয়ে দেয়, আমার ইচ্ছে মতো আমি চলবো। আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না, দিলেও শুনবো না। কারো কোনো বাধা কোনোদিন আমি মানিনি। আমার উপর জোর করে লাভ করতে পারবে না। তুমি অপদস্থ হবে সবার কাছে। তার চেয়ে তোমার মতো তুমি, আমার মতো আমি থাকাই ভালো না? আমি আমার যা খুশি করব, তুমি তোমার যা খুশি। আমি তোমার হয়ে তোমার ঘর গৃহস্থালি চালাবো, তোমার মহামূল্যবান ম্যান্ডারলের দেখাশোনা করব, ম্যান্ডারলেকে দেশের সবচেয়ে দর্শনীয় স্থানে পরিণত করব, যদি তুমি চাও। অবশ্যই তোমার পয়সায়। মানুষের সামনে আমরা স্বাভাবিক থাকব, মানুষ আমাদের কাছে বেড়াতে আসবে, বলা বলি করবে আমরা দেশের সবচেয়ে সুখী দম্পতি। কি মজার একটা ঘটনা হবে ম্যাক্স। ও জানতো পরিবারের মান মর্যাদার কথা ভেবে আমি ওকে ডিভোর্স করতে পারবো না। ডিভোর্স করতে গেলেই ওর দুষ্কর্মের কথা প্রকাশ করতে হবে। তারপরের কথা ভেবে আমি শিউরে উঠেছিলাম। সবাই কানাকানি করছে, ওই যে ম্যাক্স ডিভিন্টার, ম্যান্ডারলে, সেই বিখ্যাত ম্যান্ডারলের মালিক। বেচারা বড্ড হতভাগা। বিয়ের কদিনের মধ্যেই বউকে ডিভোর্স করতে বাধ্য হয়েছে। কেন? বউ চরিত্রহীন। রায়ের সময় বিচারক কি বলেছিল জানো না? ওহ ঈশ্বরের চেয়ে মৃত্যুও যে আমার কাছে অনেক ভালো। আমার সামনে এসে দাঁড়ালো ম্যাক্সিম। আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো? পরিবারের সম্মানকে আমি সবচেয়ে উপরে স্থান দিয়েছিলাম। ম্যান্ডারলের সম্মানের কথা ভেবে মেনে নিয়েছিলাম ওর দাবি। মৌখিক একটা চুক্তি হয়েছিল আমাদের। ও ওর সব নষ্টামি লন্ডনে ওর ফ্ল্যাটে করবে, ম্যান্ডারলেতে থাকবে ভালোভাবে। ওহ ম্যাক্সিম, আমার ম্যাক্সিম। ওর একটা হাত ধরে আমার গালের সাথে চেপে ধরলাম আমি। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? আবার বলল ও। হ্যাঁ ম্যাক্সিম, হ্যাঁ বললাম, কিন্তু ওর মুখের দিকে তাকালাম না। আমার মুখে যে নির্ভার খুশির ছাপ ফুটে উঠেছে তা ওকে দেখতে দিতে চাই না। এখন ওর কথা আমি বুঝলেই কি, না বুঝলেই কি, আমার হৃদয় এখন পালকের মতো হালকা। ও রেবেকাকে ভালোবাসে না, কখনো বাসতো না। পেছনের ওই দিনগুলোর কথা আমি আর স্মরণ করতে চাই না। কি ভয়ানক মিথ্যা একটা জীবন কাটিয়েছি চাকর বাকর, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সামনে। সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু ও কি করেছে? চোখের আড়াল হওয়া মাত্র বিদ্রুপের হাসিতে ফেটে পড়েছে। বাড়িতে যে দিনগুলোয় কোনো পার্টি বা অনুষ্ঠান হতো, বাড়ি পূর্ণ হয়ে উঠত অতিথি অভ্যাগতয়, সেই দিনগুলোর কথা আমার মনে আছে। অনুষ্ঠানের আগের দিনও আসতো লন্ডন থেকে। এসেই হয়ে দাঁড়াতো
আমার হাত ধরে হেসে হেসে কথা বলতো অতিথিদের সঙ্গে। ওর সরল মুখ, নিষ্পাপ হাসি দেখে কেউ ভুলেও সন্দেহ করত না কিছু। ক্ষণিকের জন্য আমার মনেও ধাঁধা লাগতো, কিন্তু পরদিনই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ও চলে যেত ওর লন্ডনের ফ্ল্যাটে, আবার ডুবে যেত ওর পঙ্কিল জীবনে। সে জীবন যে কি ভয়ানক, কি অশ্লীল তোমাকে বোঝাতে পারবো না। ম্যান্ডারলের কথা ভেবে, আমার পরিবারের সম্মানের কথা ভেবে ওকে আমি বাধা দেইনি। শক্ত করে আমি ধরে রইলাম ম্যাক্সিমের হাত। ও বলে চলল, দিনের পর দিন, মাসের পর মাস এই মিথ্যা জীবনযাপন করেছি আমরা, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ও লন্ডনের ইয়ার বন্ধুদের এখানে নিয়ে আসতে শুরু করলো। এখানে মানে এ বাড়িতে নয়। অতটা বাড়াবাড়ি করার দুঃসাহস ওর ছিল না সম্ভবত। সাগর পাড়ের ওই বোট হাউস, যেটাকে ও কটেজ হিসেবে সাজিয়ে নিয়েছিল, সেখানে ব্যাপারটা আমি টের পাই একবার স্কটল্যান্ড গিয়েছিলাম সেখান থেকে ফিরে। আমি ভয়ানক রেগে জানতে চাই কেন ও ওর নষ্টামির সাথীদের এখানে এনেছে। ও সরাসরি জবাব দিয়েছিল, তাতে তোমার কি? তোমার বাড়িতে নিয়ে তুলেছি। আমি ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম কটেজটা ম্যান্ডারলেরই অংশ। ওর বেশ্যাপনা যেন ও লন্ডনে সীমাবদ্ধ রাখে। জবাবে মৃদু হেসেছিল ও, কোনো কথা বলেনি। কয়েকদিন পরেই ও ফ্র্যাঙ্কের দিকে থাবা বাড়ায়। বেচারা ফ্র্যাঙ্ক এখনকার চেয়ে অনেক লাজুক ছিল তখন। একদিন এসে আমাকে বলল ও চলে যাবে ম্যান্ডারলে ছেড়ে, অন্য কোথাও কাজ নেবে। আমি তো আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম কেন? ও কিছুতেই বলবে না। ঝাড়া 2 ঘন্টায় এখানে এই লাইব্রেরিতে ওর সঙ্গে যুক্তিতর্ক হলো আমার। ওকে বোঝালাম। অবশেষে ও আর না পেরে প্রকাশ করলো কারণটা। রেবেকা ওকে মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দিচ্ছে না। সময় নেই, অসময় নেই, ওকে টেলিফোন করছে, ওর বাসায় গিয়ে হাজির হচ্ছে, সাগর পাড়ের কটেজে আসার আমন্ত্রণ জানাচ্ছে। বেচারা ফ্র্যাঙ্ক। আমাদের সম্পর্ক কখনোই অস্বাভাবিক মনে হয়নি ওর, তাই প্রথমে বুঝতে পারিনি আমন্ত্রণের কারণ। সরল মনে গিয়েছিল কটেজে। ওখানে রেবেকা ওকে অশ্লীল প্রস্তাব দেয়। ও কোনো মতে পালিয়ে বেঁচেছিল, কিন্তু রেবেকা ছাড়েনি। দিনের পর দিন ওকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। নিরুপায় হয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছে ফ্র্যাঙ্ক। এ ব্যাপারে আমি ধরলাম রেবেকাকে। তেলে বেগুনে জ্বলে উঠল ও। যাচ্ছে না তাই বলে গালাগাল করলো আমাকে। আমিও ছাড়লাম না। পরদিনই ও চলে গেল লন্ডনে। 1 মাস পরে ফিরল। সপ্তাহখানেক শান্তই থাকল। এরপর হাত বাড়ালো বিট্রিসের স্বামী জাইলসের দিকে। উইকেন্ডে বেড়াতে এসেছিল ওরা। এ ব্যাপারে অবশ্য আমাকে হস্তক্ষেপ করতে হয়নি, এবং সেই ওদের শেষ উইকেন্ড কাটানো ম্যান্ডারলেতে। এতক্ষণে আমি বুঝতে শুরু করেছি ফ্র্যাঙ্ক বিট্রিস রেবেকার ব্যাপারে আলাপ করলে অস্বস্তি বোধ করছিল কেন। আমি ভেবেছিলাম ওর প্রতি আকর্ষণ বা স্নেহবশতই ওরা এমন করছে, কিন্তু এখন বুঝতে পারছি না, স্নেহ নয়, ঘৃণা থেকেই ওরা ওর সম্পর্কে কিছু আলাপ করতে চায়নি। তারপর থেকে রেবেকা একটু ভালো ব্যবহার শুরু করলো, মানে ওর ছেলে বন্ধুদের এখানে আনা বন্ধ রাখলো। অন্তত আমি যে সময় ম্যান্ডারলেতে থাকতাম সে সময়। কিন্তু আমি বাইরে গেলে ও কি করতো জানি না। সারাক্ষণ আমি ভয়ে ভয়ে থাকতাম। ও হয়তো এস্টেটের কোনো শ্রমিককে বা কেরিতের কাউকে ধরবে এরপর, এবং তারপরই শেষ হয়ে যাবে সব। ধুলোয় মিটিয়ে পড়বে আমার সম্মান, আমার বংশের সম্মান, ম্যান্ডারলের সম্মান। কিছুদিন পর কানে এলো ওর কেমন এক ভাই আসে ওর সাথে দেখা করতে, বিশেষ করে আমি বাইরে গেলে। লোকটার নাম ফ্যাভেল। হ্যাঁ, আমি ওকে চিনি। তুমি যখন লন্ডনে গেছিলে ও এসেছিল একদিন। তুমিও দেখেছ? আমাকে বলনি কেন? ফ্র্যাঙ্কের কাছে ঘটনাটা শুনেছি। ও গেট দিয়ে বেরোতে দেখেছিল ফ্যাভেলের গাড়ি। বলতে ইচ্ছে করেনি। আমার মনে হয়েছিল তাতে হয়তো রেবেকার স্মৃতি মনে পড়ে যাবে তোমার। মনে পড়ে যাবে? যেন নতুন করে মনে পড়ার ছিল কিছু। থেমে সামনের দিকে তাকালো ও কিছুক্ষণ,
তারপর আবার বলতে লাগলো, ফ্যাভেল এলেই রেবেকা ওকে কটেজে নিয়ে যেত। একসাথে রাত কাটাতো দুজন। চাকর বাকরদের বলে যেত রাতে ও নৌকা চড়তে বেরোবে, সকালের আগে ফিরবে না। এবারও আমি ওকে সতর্ক করলাম, বললাম ফ্যাভেলকে যদি আমার বাড়িতে বা আমার এস্টেটের কোথাও কখনো দেখি, আমি ওকে গুলি করে মারব। সেদিনও কোনো ঝগড়া করেনি আমার সাথে, চুপচাপ শুনে গিয়েছিল আমার তর্জন গর্জন। থেমে দম নিল ম্যাক্সিম, তারপর আবার শুরু করলো। এর কিছুদিন পরেই ও লন্ডন গেল এবং অপ্রত্যাশিতভাবেই ফিরে এলো সেদিনই। সন্ধ্যায় ফ্র্যাঙ্কের ওখানে ডিনার করেছিলাম আমি। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 হয়ে গিয়েছিল। হলে ঢুকেই চোখে পড়ল ওর স্কার্ফ, দস্তানা ইত্যাদি একটা চেয়ারে রাখা। অবাক হলাম, এমন দিনে দিনে কখনো তো ফেরে না লন্ডন থেকে। কি হলো আজ? বদমাসটাকে নিয়ে এসেছে? হঠাৎই মনে হলো মিথ্যার এই জীবন আর সইতে পারছি না আমি, এবার ফয়সালা করে ফেলতে হয়। ভাবলাম বন্দুক নিয়ে গিয়ে একটু ভয় দেখিয়ে আসি, তাতে যদি পথে আসে নষ্ট মেয়ে মানুষটা। চাকর বাকরদের কেউ আমাকে ঢুকতে দেখেনি বাড়িতে। বন্দুক নিয়ে চুপি চুপি নেমে গেলাম বাগানে, সেখান থেকে বনের পথ ধরে সাগর পাড়ের কটেজে। জানালায় আলো, তার মানে ভেতরে আছে ওরা। সোজাসুজি ঢুকে পড়লাম কোনো রকম সাড়া না দিয়ে। আশ্চর্য হয়ে দেখলাম যা ভেবেছিলাম তা নয়। সঙ্গে কেউ নেই রেবেকার, ও একা বিছানায় শুয়ে আছে। পাশে একটা অ্যাস্ট্রে ভর্তি হয়ে গেছে সিগারেটের পোড়া টুকরোয়। কেমন যেন বিষণ্ণ, অসুস্থ দেখাচ্ছে ওকে। ফ্যাভেলের ব্যাপারে কথা শুরু করলাম আমি। বললাম, যথেষ্ট হয়েছে, আর না, তোমার নির্লজ্জ আচরণ আর আমি সহ্য করব না। লন্ডনে তুমি যা খুশি করো, ফ্যাভেলকে নিয়ে বা অন্য যে কাউকে নিয়ে থাকো, শো ঘুমাও, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু এখানে না, আমার ম্যান্ডারলেতে না। কয়েক মুহূর্ত কিছু বলল না। ওর ঠোঁট দুটো বেঁকে গেল শয়তানি হাসিতে। তারপর বলল, ধরো আমার যদি মনে হয় এখানে থাকাটাই আমার জন্য ভালো, তাহলে কি করতে হবে তুমি জানো? ভদ্র মেয়ের মতো থাকতে হবে এখানে, কোনো রকম নষ্টামি চলবে না। তোমার লন্ডনের নর্দমার মতো বানাতে পারবো না আমার বাড়িকে। যথেষ্ট সহ্য করেছি, আর না, এই তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে জবাব দিল না সে। হাতের সিগারেটটা অ্যাশট্রেতে গুজে দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙল। তারপর বলল, ঠিক বলেছ ম্যাক্স, নতুন করে জীবন শুরু করার সময় হয়েছে আমার। বিছানা থেকে নেমে ঘরের ভেতর পায়চারি করতে লাগলো, দুহাত ট্রাউজারের পকেটে ভরে। কখনো ভেবেছ ম্যাক্স? পায়চারি থামিয়ে এক সময়ও বলল, আমার বিরুদ্ধে যদি কোনোদিন মামলা করতে চাও, কি কঠিন হবে তোমার জন্য ব্যাপারটা? মানে আমি বলতে চাইছি, ডিভোর্সের জন্য যদি আদালতের শরণাপন্ন হও, আমার বিরুদ্ধে একটা প্রমাণও তুমি হাজির করতে পারবে না। তোমার সব বন্ধু, আত্মীয়, এমনকি চাকর বাকররা পর্যন্ত বিশ্বাস করে আমাদের মতো সুখী দম্পতি হয় না। কেন? ফ্র্যাঙ্ক, বিট্রিস ওরা সাক্ষী দেবে, আমি বললাম। মাথা পেছন দিকে হেলিয়ে হাসিতে ফেটে পড়ল। আমার বিরুদ্ধে কি এমন গল্প বানানোর ক্ষমতা রাখে ফ্র্যাঙ্ক? ও তোমার পোষা কুত্তা, সবাই জানে। ও তোমার পক্ষে বলবে না তো কার পক্ষে বলবে? আর বিট্রিসের ব্যাপারে যদি বলো, খুব সহজেই আমি প্রমাণ করতে পারবো ও অতি সাধারণ এক ঈর্ষাকাতর স্ত্রী, যার স্বামী একবার পাগল হয়ে আমার দিকে হাত বাড়ানোর মতো বোকামি করেছিল। না না ম্যাক্স, শত চেষ্টা করেও কিছুই তুমি প্রমাণ করতে পারবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে হাসতে লাগলো হিহি করে। তারপর আবার বলল, আমি বললে যে কোনো কিছুর নামে শপথ করে যে কোনো কথা বলবে ড্যানি। তুমি জানো ও বলবে, তাই না? অন্য চাকর বাকররাও ওর দৃষ্টান্ত অনুসরণ করবে। ওরা জানে সেই প্রথম থেকে আমরা সুখী স্বামী স্ত্রীর মতো বাস করে আসছি। সুখেই যদি না থাকবো, কেন সুখে থাকার অভিনয় করব? কোন দুঃখে? তোমার আত্মীয় স্বজনরাও তাই জানে, তাই না? তাহলে কি করে তুমি প্রমাণ করবে তুমি দাম্পত্য জীবনে অসুখী ছিলে? বলো।
বলো কি করে প্রমাণ করবে? টেবিলের উপর বসে সামনে পেছনে পা দোলাতে লাগলো। শয়তানি হাসিটা ধরা তখনও মুখে। একটু পরে বলল, সুখী স্বামী স্ত্রীর ভূমিকায় ভালোই অভিনয় করেছি আমরা, কি বলো? ওর সেই স্যান্ডেল পরা পায়ের দুলুনি দেখতে দেখতে মাথার ভেতরটা গরম হয়ে উঠেছে আমার। এখনো ওর পা দুটো দুলছে সামনে পেছনে। হঠাৎ টেবিল থেকে নেমে দাঁড়ালো, আমার সামনে এসে বলল, এখন আমার যদি একটা বাচ্চা হয় ম্যাক্স, তুমি বা দুনিয়ার কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না এটা তোমার না অন্য কারো। সেই ম্যান্ডারলেতে তোমার চোখের সামনে তোমার নাম নিয়ে বড় হবে, তুমি কিছুই করতে পারবে না। তোমার মৃত্যুর পর স্বভাবতই ম্যান্ডারলে ওর হবে, তুমি তা ঠেকাতে পারবে না। তোমার পূর্বপুরুষরাই সে ব্যবস্থা করে রেখে গেছে। সম্পত্তিটা এনটেল, অর্থাৎ যে সম্পত্তি কোনোদিন তুমি বিক্রি করতে বা কাউকে দান করতে পারবে না। সুতরাং তোমার প্রিয় ম্যান্ডারলের একজন উত্তরাধিকারী পেলে তুমি খুশিই হবে, তাই না? আমার ছেলে চেস্টনাট গাছের নিচে প্র্যামে শুয়ে আছে, লনে খেলা করছে, বাগান থেকে ফুল তুলছে, হ্যাপি ভ্যালিতে প্রজাপতি ধরছে, দেখে তুমি আত্মপ্রসাদ লাভ করবে, কি বলো? তোমার জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ অনুভব করবে, তাই না ম্যাক্স? ধীরে ধীরে আমার ছেলে বড় হয়ে উঠবে, তারপর তোমার মৃত্যুর পর মালিক হবে ম্যান্ডারলের। জানালার কাছে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। অনেকক্ষণ ধরে হাসল। আমার মনে হলো ও বোধহয় থামবে না কোনোদিন। কি মজার ব্যাপার হবে ভাবো তো, কি অদ্ভুত মজার। একটু আগে বলছিলাম না আমার নতুন করে জীবন শুরু করার সময় হয়েছে, এখন বুঝতে পারছো কারণটা? এতদিনে সবার আশা পূর্ণ হবে, সবাই খুব খুশি হবে, তাই না? দেখে নিও ম্যাক্স, দারুণ মা হব আমি, যেমন হয়েছি দারুণ স্ত্রী। কেউ কোনোদিন কিচ্ছু সন্দেহ করতে পারবে না, জানা তো দূরের থাক। ঘুরে আমার মুখোমুখি হলো, মুখে সেই হাসি, পিত্তি জ্বালানো হাসি, দুহাত পকেটে। সোজা ওর হৃৎপিণ্ড বরাবর গুলি করলাম আমি। বুলেট এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল না ওর দেহ, যেমন ছিল তেমনি দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, পকেটে হাত দিয়ে, মুখে হাসি নিয়ে, চোখ খুলে। নিচু হতে হতে মিলিয়ে গেল ম্যাক্সিমের গলা। আমি মেঝেতে বসে রইলাম ওর হাত ধরে। হঠাৎ আবার শুরু করলো ম্যাক্সিম, ওহ, মানুষের গায়ে যে এত রক্ত আমার জানা ছিল না। ওর বুক থেকে বেরিয়ে সারা মেঝে ছড়িয়ে পড়ল লাল রক্ত। কয়েক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। তারপরেই ছুটলাম সাগর থেকে পানি আনার জন্য। ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে রক্তের দাগ। ওহ, এত রক্ত! একবারে হলো না, কয়েকবার আমাকে আসা যাওয়া করতে হলো, সাগর আর কটেজের ভেতর বালতি হাতে। ফায়ার প্লেস থেকে অনেক দূরে ছিল, কিন্তু সেখানেও ছিটকে গেছে রক্তের বিন্দু। বাইরে তখন ঝড়ের মতন শুরু হয়েছে। খোলা জানালার কপাট বাড়ি খাচ্ছে চৌকাঠে, কিন্তু সেদিকে নজর দেবার অবসর নেই আমার। পাগলের মতো রক্ত মুছছে ওর পাশে বসে। 5 কোলা করে তুলে ওকে বোটে নিয়ে গেলাম। তারপর রাত তখন 11:30 কি 12টা হবে। বাইরে নিকষ টাল অন্ধকার, সাগর গর্জাচ্ছে বুনো জন্তুর মতো। তার ভেতরেই আমি ওকে নৌকায় নিয়ে তুললাম, কেবিনে নামিয়ে রাখলাম দেহটা। তারপর নৌকা খুলে এগোলাম খোলা সাগরের দিকে। কাজটা খুব সহজ হলো না, একে তখন ভরা জোয়ার, তার উপর ঝড়। যা হোক, অনেক কষ্টে এই নৌকাটাকে মোটামুটি গভীর পানিতে নিতে পারলাম। তারপর খুলে দিলাম তলার সিকক। পানি উঠতে শুরু করলো নৌকা, কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারলাম না আমি। মনে হলো এই হারে পানি উঠলে ঘন্টা লেগে যেতে পারে নৌকা ডুবতে। ততক্ষণ ঝড়ের দাপটে আবার ওটা কুলের কাছে চলে যাবে। আসার সময়ই কটেজ থেকে একটা সুচালো শিক নিয়ে এসেছিলাম। সেটা তলির তক্তার ফাঁকে ঢুকিয়ে চার দিয়ে ফাটল তৈরি করলাম কয়েকটা। এবার বেশ দ্রুত পানি উঠতে লাগলো। দেখতে দেখতে হাঁটুর কাছাকাছি পৌঁছে গেল। ডেকে উঠে এলাম আমি। কেবিনের দরজা বন্ধ করে ছিটকিনি টেনে দিলাম। কিছু দড়ি ধরা আর একটা লাইফ বয় ছড়ে দিলাম পানিতে। তারপর নেমে পড়লাম বোটের পেছনে বাঁধা ডিঙিতে।
পাথন আলগা করে দাঁড় টেনে এগোতে লাগলাম তীরের দিকে। বোটটা ডুবছে তখনও, আর কয়েক ইঞ্চি মাত্র বাকি ডেকটা তলিয়ে যেতে। একটু পরেই পানির নিচে চলে গেল ডেক। কেবিনের উপরের অংশ কেবল জেগে আছে। তারপর আচমকা একদিকে মোড় নিল বোটটা, কাত হলো একটু, তারপর হারিয়ে গেল পানির নিচে। প্রাণপণের দাঁড় টেনে তীরের দিকে আসতে লাগলাম আমি। এর ভেতর কখন যে বৃষ্টি শুরু হয়েছে খেয়াল করিনি। থামলো ম্যাক্সিম, উদ্ভ্রান্ত চোখ দুটো মেলে তাকালো আমার দিকে। ব্যাস, বলল ও। বলার মতো আর কিছু নেই। ডিঙিটা বয়ার সাথে বেঁধে রাখলাম, ও যেমন রাখত। কটেজে গেলাম আরেকবার, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা দেখতে। ভেজা মেঝে ছাড়া অস্বাভাবিক আর কিছু নজরে পড়ল না। কোনো কারণে ও ভিজিয়ে রাখতে পারে মেঝে। বাতি নিভিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হলাম। পথে কারোর সাথে দেখাও হলো না, হবে এমন আশা অবশ্য করিনি। বাড়ি পৌঁছেও কারোর সাথে দেখা হলো না, সবাই শুয়ে পড়েছে বোধহয়। সোজা উপরে চলে গেলাম, ভেজা কাপড় ছেড়ে শুয়ে পড়লাম। ঘুমানোর আশা বৃথা জানি, তবুও শুলাম। কি বার করার ছিল তখন? শুতে না শুতেই নক হলো দরজায়। উঠে গিয়ে দরজা খুললাম। মিসেস ড্যানভার্স রেবেকার কথা ভেবে দুশ্চিন্তা করছে। ওকে দুশ্চিন্তা করতে বারণ করে দরজা বন্ধ করে দিলাম। এরপর আর শুইনি। জানালার সামনে বসে তাকিয়ে থেকেছি অন্ধকারের দিকে, আর কান পেতে শুনেছি বাতাসের গর্জন। নীরবে বসে রইলাম আমি ওর ঠান্ডা হাতটা ধরে। এত কাছে ডুবেছিলাম বোটটা। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল ম্যাক্সিম, আরো দূরে নিয়ে যাওয়া উচিত ছিল। জাহাজটাই সব গড়বড় করে দিয়েছে। আমি বললাম, ওটা না আটকালে কিছুই হতো না। এত কাছে ডুবেছিলাম বোটটা। অস্থির কণ্ঠে বলল ম্যাক্সিম। আবার আমরা নীরব। কিছুক্ষণ পর ম্যাক্সিম আবার বলতে শুরু করলো, এমনটা যে হবে আমি জানতাম, শুধু সময়ের ব্যাপার ছিল। এই যা, তোমার সাথে দেখা হওয়ায়, তোমাকে ভালোবাসায় কোনো ক্ষতি বৃদ্ধি কিছু হয়নি। জানাজানি হতোই ঘটনাটা, রেবেকা জানতো হবে। সেজন্যই অমন বিজয়ীর মতো হাসতে পেরেছিল গুলি খাওয়ার পরও। দু হাতে মুখ ঢাকলো ম্যাক্সিম। ম্যাক্সিম, ম্যাক্সিম, শান্ত কণ্ঠে আমি বললাম, রেবেকা মরে গেছে। ও আর কোনো ক্ষতি করতে পারবে না তোমার, কোনো কথা বলতে পারবে না, অভিযোগ আনতে পারবে না তোমার বিরুদ্ধে। কিন্তু ওখানে একটা দেহ আছে, ওই কেবিনের মেঝেতে। ওটা রেবেকার। কি প্রমাণ? বলতে হবে ওটা কার, তুমি জানো না? ওর জিনিসপত্র আছে না ওখানে? কাপড় পচে গেলেও আঙুলের আংটি। তাছাড়া সবার মনে প্রশ্ন জাগবে, রেবেকা ভেসে গেল, কিন্তু ওই অন্য লোকটা ভাসল না কেন? ওরা ঠিকই টের পাবে ওটা রেবেকার। কি করে? কাল ভোর 5টায় যখন আশেপাশে কেউ থাকবে না, আবার নামানো হবে ডুবুরি। বোটটা উঠিয়ে আনার কথা ভাবছে সারলে। তারপর? কেরিতে নিয়ে যাবে। কেবিনের পানি পাম্প করে বের করে ফেলে দেহটা ওরা বের করবে। ডক্টর ফিলিপসকে সে সময় থাকতে বলবে সারলে। ম্যাক্সিম, হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে আমি বললাম, ওরা যদি সত্যিই টের পেয়ে যায় ওটা রেবেকার দেহ, তুমি বলবে প্রথম দেহটা শনাক্ত করার সময় ভুল হয়েছিল তোমার। তুমি তখন অসুস্থ ছিলে, শারীরিক মানসিক দুভাবে। এই অবস্থায় ভুল তোমার হতেই পারে, তাই না? হ্যাঁ, বলল ও। হ্যাঁ। তোমার বিরুদ্ধে ওরা কিছু প্রমাণ করতে পারবে না। কেউ দেখেনি তোমাকে হত্যা করতে বা বোট ডুবিয়ে দিতে। তুমি আর আমি ছাড়া কেউ জানে না, ফ্র্যাঙ্ক পর্যন্ত না। আমরা দুজন শুধু জানি ম্যাক্সিম, তুমি আর আমি। হ্যাঁ, হ্যাঁ।
ওরা ভাববে রেবেকা কোনো কারণে কেবিনে নেমেছিল রেইনকোট বা অন্য কিছু আনার জন্য, তখনই বাতাসের ধাক্কায় উল্টে যায় বোট। এছাড়া আর কিছু ভাবা সম্ভব বলো? জানি না, হতাশ কণ্ঠে বলল ও। আমি আমি জানি না। টেলিফোন বেজে উঠল লাইব্রেরির পিছনে ছোট্ট ঘরটায়।